নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক যে তথ্য সংগ্রহের যে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে। কিন্তু আমি এইটুখানি বলতে পারি যে তোমাদের এই ভিডিওটা দেখার পরে কোনো কনফিউশন আর থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি একটি ফ্যামিলি এক্সাম্পল স্বরূপ একটি ফ্যামিলি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। প্রথমে হেড অফ ফ্যামিলি, যার নাম রতন দাস। প্রথম সদস্য পূজা দাস, তারই ওয়াইফ। দ্বিতীয় সদস্য রাজু দাস, তাদের পুত্র। এবং তৃতীয় সদস্য হচ্ছে রানু দাস, তাদের হচ্ছে পুত্রবধূ, মানে রাজুর ওয়াইফ। এবং চতুর্থ সদস্য হচ্ছে এই রাজু দাস রানু দাসের পুত্র বিজয় দাস। ঠিক আছে, চলো এবার আমি ফর্মটা এবার কীভাবে ফিল আপ করছি দেখে নাও। তো এখানে হেড অফ ফ্যামিলি, যিনি বয়সে বড়, রতন দাস, অবশ্যই তিনি জীবিত, তার নামটা এখানে আমি উল্লেখ করলাম। এবার তোমার আধার কার্ড অনুযায়ী যেহেতু তোমাকে আধার কার্ডটা বার করতে হবে, এবং আধার কার্ডে যা লেখা আছে, যেরকম তোমাদের জন্ম তারিখ সব কিছু এবং আধার নাম্বার সব কিছু নির্ভুলভাবে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে লিঙ্গ, সে পুরুষ, তো অবশ্যই পুরুষে গিয়ে টিকটা দেবে এবং তার আধার নাম্বারটা লিখবে। এর পরবর্তী চলে যাচ্ছি, সেটা হলো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে লিখবে, না থাকলে প্রয়োজন নেই। পরিবারের টোটাল সদস্য কতজন? 5 জন, তো আমি এখানে 5 জন লিখে দিয়েছি। ঠিকানা, আধার কার্ডে যা স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানাটাই তোমাকে এখানে লিখতে হবে, তোমার ঠিকানা, পোস্ট অফিস, জেলা, পুলিশ স্টেশন, রাজ্য এবং পিনকোড সহ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যোগাযোগ নম্বর। অবশ্যই কিন্তু সেই নাম্বারটা দেখে নেবে যে নাম্বারটা আধারের সঙ্গে যেন মোবাইল নাম্বারে লিঙ্ক করা থাকে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এটা লিখে দিয়েছি। এরপরে হচ্ছে যে 9 নম্বর থেকে দেখো, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং হচ্ছে আধার নাম্বার। তো প্রথমে হচ্ছে পরিবারের প্রধান, তার নাম লিখেছি রতন দাস। ঠিক আছে, পাশাপাশি দেখো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তো অবশ্যই এটা যারা মহিলা, যাদের বয়স 25 থেকে 60 বছর, তারাই তো নিশ্চয়ই আবেদন করবে। তাহলে সেক্ষেত্রে রতন দাসের পাশে কিন্তু এই হ্যাঁতে গিয়ে আবার টিকটা দিও না। তো এবার হচ্ছে তার ওয়াইফ পূজা দাস, তার বয়স 1/1/1980 সালে, তাহলে হিসাব অনুযায়ী সে এই মানে প্রকল্পটা পাওয়ার হচ্ছে যোগ্য। তাহলে সেক্ষেত্রে সে এই প্রকল্পের জায়গাটা এই হ্যাঁতে গিয়ে টিকটা দিয়ে দেবে। এবং লিঙ্গ, সে মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সে তার কী হয়? স্ত্রী হয়। তার আধার নাম্বারটা উল্লেখ করে দিয়েছি। এরপরে হচ্ছে সদস্য 2, তার পুত্র, যার নাম হচ্ছে রাজু দাস, তার জন্ম তারিখটা এরকম লিখেছি, এবং তার লিঙ্গ, সে পুরুষ, এবং হচ্ছে তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? সে হচ্ছে পুত্র। ঠিক আছে, এবং তার আধার নাম্বারটা লিখেছি। তো এরকম তোমাদের নাম করে করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে হচ্ছে সদস্য 3, সে হলো রানু দাস, রাজু দাসের ওয়াইফ। তো তার জন্ম তারিখটা এটা, এবং তার লিঙ্গ হচ্ছে মহিলা, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? সে তার বৌমা। ঠিক আছে, মানে পরিবার প্রধানের বৌমা, এবং হচ্ছে আধার নাম্বারটা এরকম। তো এখানে এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ, তো হ্যাঁ তো ঠিক দিতেই পারি, কারণ 1995 সালে জন্ম অনুযায়ী তাহলে সে এই মানে প্রকল্পের জন্য, এই অন্নপূর্ণা যোজনার জন্য সে যোগ্য। তাহলে আমি এখানে হ্যাঁতে গিয়ে ঠিক দিলাম। এবার হচ্ছে বিজয় দাস, তার বয়স, ঠিক আছে, জন্ম তারিখ দেওয়া হয়েছে, লিঙ্গ দেওয়া হয়েছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? নাতি, এবং আধার নাম্বারটা লিখে দিয়েছি। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার, তোমরা বুঝে গেছো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে তোমাদের প্রথমে হেড অফ ফ্যামিলি রতন দাস, তার ব্যাংক ধরো এসবিআইতে রয়েছে, তুমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও লিখতে পারো বা এসবিআই বলে শর্টও লিখতে পারো। তার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, তার আইএফএসসি কোডটা দেবে। তারপরে হচ্ছে সদস্য 1, তার স্ত্রীর, তার ব্যাংক রয়েছে হয়তো পিএনবিতে রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, আইএফএসসি কোডটা দেবে। সদস্য 2, তার পুত্র, তার পুত্রের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা দেবে। 3 নম্বর সদস্য, ঠিক আছে, 3 নম্বর সদস্য পুত্রবধূ, সে হচ্ছে তার ব্যাংক ধরো এসবিআইতে রয়েছে, তো যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংক, তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটা দিয়ে দেবে। তো এইরকম করে তোমাদের ব্যাপারটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে ভোটার আইডি। এবার হচ্ছে ভোটার আইডি কার্ডটা তোমার লাগবে। তো ভোটার আইডি কার্ডের প্রথমে দেখো হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির তার যে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, ঠিক আছে, এখানে উল্লেখ করতে হবে। সদস্য 1-এর যদি আমি দেখি, সেখানে সদস্য 1-এ যা তোমার এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা তোমাকে প্রথমে এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে সদস্য 2,
তার এপিক নাম্বারটা বসাবে, বিধানসভা ক্ষেত্রে অংশ নাম্বারটা বসাবে, ঠিক আছে। তারপর সদস্য 3 তার হচ্ছে এপিক নাম্বার, তার অংশ নাম্বারটা বসাবে। এবার 4 নম্বর সদস্য, তার ক্ষেত্রে আমি কিন্তু এটা ফাঁকা রেখেছি, কারণ তার ভোটার কার্ড নেই, ঠিক আছে, তার জন্য আমি এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি। তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই, শুধু জাস্ট ফাঁকা রেখে দিলেও হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিভাগ বা ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরি থেকে হেড অফ ফ্যামিলি বিলং করছে, তো যদি জেনারেল থেকে হয়ে থাকে তাহলে তুমি জেনারেলে গিয়ে টিক দেবে, বা যদি এসসি থেকে হয়ে থাকে, এসটি থেকে, ইডাব্লিউএস থেকে, তো সেটাই তুমি টিক দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। এখানে বলছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, মানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে গিয়ে টিক দেবে। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি, কোন ধরনের কার্ড রয়েছে, তো এখান থেকে আমি যে কার্ডটার ধরন রয়েছে সেই কার্ডেতে গিয়ে আমি টিক দিলাম। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলো মাসিক রেশন তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, নাহলে নাইতে গিয়ে টিক দেবে, তো আমি এখানে হ্যাঁতে গিয়ে টিক দিলাম। এরপরে চলে যাচ্ছি সম্পদ। সম্পদের ব্যাপারে দেখো, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দিয়ে দেবে। পরিবারের জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, এবং তার জন্য রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরও যেটা সেই রেকর্ডটা কিন্তু লাগবে, তো আমি এখানে হ্যাঁতে গিয়ে টিক দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, তা আমি এখানে 30 শতক দিয়েছি। এর জন্য রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ আরওআর জমির নথিটা কিন্তু লাগবে। তারপরে হচ্ছে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি কি আছে, যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, নালে নাইতে গিয়ে টিক দেবে। যদি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে গাড়ির সংখ্যা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এবার চলে যাচ্ছি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। দেখো, স্বাস্থ্য বিমা যদি তুমি পেয়ে থাকো, মানে তুমি ধরো কোনো স্বাস্থ্যসাথী পেয়ে থাকো, ঠিক আছে, তাহলে সেটাও তো একটা সরকারি স্বাস্থ্য বিমাই, তো সেক্ষেত্রে তোমাদের সেটা উল্লেখ করতে পারবে। এবং যদি হ্যাঁ হয়, হ্যাঁতে গিয়ে টিক দাও, তাহলে সেক্ষেত্রে তোমার স্বাস্থ্যসাথী এবং সেটা 5 লক্ষের যেহেতু একটা স্কিম থাকে সেটা। ওকে, এবার দেখো, যতদিন না তোমাদের আয়ুষ্মান ভারতের পুরোপুরি মানে এনরোল হচ্ছে, ততদিন কিন্তু তুমি স্বাস্থ্যসাথী পাবে, মানে যা ফেসিলিটি পাচ্ছিলে সেটাই কিন্তু কন্টিনিউ চলবে। ওকে, এবার হচ্ছে যে পরিবারের এই যে হেড অফ ফ্যামিলি, সে সরকারি স্বাস্থ্য বিমা এবং সে যে অঙ্কটা সেটা লিখবে, প্রিমিয়ামের বিবরণ সেটা কিন্তু এখানে দিতে পারো। এরপরে হচ্ছে সদস্য 1, তারপরে হচ্ছে সেও সরকারি থেকে, সদস্য 2 সেও সদস্য 2 সেও পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে, ফেসিলিটি পাচ্ছে, ঠিক আছে। কিন্তু 3 নম্বর আর 4 নম্বর সদস্য, 3 নম্বর মানে তার পুত্রবধূ এবং হচ্ছে তাদের যে সন্তান, মানে রাজু দাসের যে সন্তান, সে কিন্তু কোনো স্বাস্থ্যসাথী সুবিধা পায় না, তাহলে সেক্ষেত্রে এই দুজন কিন্তু আমি কোনো দাগ দিইনি। যদি তোমাদের কেউ পায় তাহলে সেটার ক্ষেত্রে তুমি কিন্তু সেখানে টিকটা দেবে, এবং বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সেটা কিন্তু উল্লেখ করতে পারো, ঠিক আছে। চলো, এবার চলে যাচ্ছি পরবর্তীতে হচ্ছে যে পেশা বা আয়, যে আয় বা পেশার কথা বলা হচ্ছে, যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবে, আর না হলে নাইতে গিয়ে টিক দিয়ে দেবে। তো আমি এখানে না করলাম, ঠিক আছে। যদি হ্যাঁ করো তাহলে তুমি সেটা হ্যাঁ করতে পারো। এবং এখানে বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে গিয়ে টিক দেবে, না হলে তুমি নাইতে গিয়েও টিক দিতে পারো, ঠিক আছে। এবার যদি তুমি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে সেখানে হেড অফ ফ্যামিলি, তার নাম, তার প্যান কার্ডের নাম্বার, সদস্য 1 তার নাম, তার প্যান কার্ডের নাম্বার সেটা উল্লেখ করবে। এখানে যেমন যে হেড অফ ফ্যামিলি তার কোনো প্যান কার্ড নেই, এদের প্যান কার্ড নেই, শুধুমাত্র সদস্য 2 যে রাজু দাস তাদের যে পুত্র, তার এখানে নাম এবং প্যান কার্ড নাম্বার বসিয়েছি, যেহেতু তার প্যান কার্ড রয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখো পরবর্তীতে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের ধরন, ঠিক আছে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ ফ্যামিলি সে কী ধরনের কাজ করে সেটার ব্যাপারে জানতে চাইছে, তো এখান থেকে তোমরা সেটা দেখে নেবে কী ধরনের কাজ করে। তো আমি এখানে দেখো যে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, তো এই জায়গাটা আমি টিক দিলাম, তোমরা তোমাদের যেটা সেটাই তোমরা টিক দেবে। এটা গেল হচ্ছে হেড অফ ফ্যামিলি। এবার হচ্ছে সদস্য 1 তার স্ত্রী কোনো রকম কোনো কাজ করে না, তাহলে সেক্ষেত্রে আমি এখানে বেকারই রাখতে পারি, এখানে আমি টিক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2 নম্বর সদস্যের ক্ষেত্রে এখানে হচ্ছে যে রাজু দাস তাদের পুত্র, সে একটি পার্ট টাইম কাজ করে, তার জন্য আমি এখানে একটি টিক দিলাম। সদস্য 3 মানে রাজু দাসের ওয়াইফ, সে কোনো কাজ করে না, ঠিক আছে, সে কোনো কাজ করে না, তাহলে সেক্ষেত্রে আমি এখানে বেকারের মধ্যেই রাখলাম। তারপরে চতুর্থ যে সদস্য, ঠিক আছে, এবং চতুর্থ সদস্যের ক্ষেত্রে আমি এখানে সেটাও আমি এখানে বেকারই রাখলাম।
তো এই হচ্ছে মেন ব্যাপারটা, আমি এরকম করে সেট করে নিলাম। এবার তোমাদের যা যা তোমাদের কন্ডিশন সেই অনুযায়ী তোমাকে টিকটা দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে দেখো শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে হচ্ছে 3 জন হচ্ছে শিক্ষিত আছে আর 2 জন হচ্ছে অশিক্ষিত আছে। এখানে প্রথমে হেড অফ ফ্যামিলি, তিনি শিক্ষিত না অশিক্ষিত, তিনি অশিক্ষিত আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে শিক্ষাগত যোগ্যতার কোনো বসাতে হচ্ছে না, মানে কিছু লিখতে হচ্ছে না। তারপরে হচ্ছে সদস্য 1, ঠিক আছে, তারই ওয়াইফ, তো সেও কিন্তু অশিক্ষিত, তাহলে আর কিছু লিখতে হচ্ছে না শিক্ষাগত যোগ্যতা। এবার 2 নম্বর সদস্য হচ্ছে তোমার রাজু দাস, সে হচ্ছে শিক্ষিত এবং সে গ্র্যাজুয়েট বলে লিখে দিয়েছি। এবার 3 নম্বর সদস্য তার স্ত্রী, সেও হচ্ছে শিক্ষিত, সে উচ্চ মাধ্যমিক পাস, এবং হচ্ছে যে চতুর্থ সদস্য তাদের যে পুত্র, সে হচ্ছে শিক্ষিত, তাহলে সে তার এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমরা লিখবে। এবার হচ্ছে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ বিধায়ক এইসব পদে রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সেই সদস্যর নম্বরটা লিখতে হবে, আর যদি না হয় তাহলে এগুলো কিছু করার দরকার হচ্ছে না। তো তারপরে বলছে কোনো সদস্য কি পেনশনভোগী, যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ করবে, না হলে তুমি না করবে। যদি হ্যাঁ হয় তাহলে কত নম্বর সদস্য সেই সদস্যটা লিখতে হবে, 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য না 3 নম্বর সদস্য, সেটা লিখতে হবে। এরপরে তুমি কি মানে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবে এবং জিএসটি নাম্বারটা লিখতে হবে, আর না হলে না করে দেবে। এরপরে হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত, বার্ষিক আয় বলেছে, তো আমি এখানে বার্ষিক আয়টা একটা বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে সিএএ আবেদন বর্তমান অবস্থা যদি থাকে, তো এক্ষেত্রে যদি তোমাদের সিএর বর্তমান অবস্থা যদি থাকে, মানে ধরো তুমি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা দেবে, আর যদি ইস্যু করা হয়েছে হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা দেবে। তো এক্ষেত্রে এখানে আমি জাস্ট যদি এরকম কোনো মানে তোমার যদি সিএর যদি কোনো বর্তমান অবস্থায় কোনো প্রবলেম যদি না থাকে, তাহলে এখানে তুমি প্রযোজ্য নয় মানে নট অ্যাপ্লিকেবলে গিয়ে তোমাকে এখানে টিক দিয়ে দেবে, এই প্রযোজ্য নয়তে গিয়ে টিক দিয়ে দেবে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। আর যদি থাকে তাহলে তোমাদের আবেদন করা হয়েছে এবং আবেদন নাম্বারটা এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এই রকম তোমাদের কিন্তু ফিল আপটা করতে হবে। এরপরে চলে যাচ্ছি ক্রেডিট কার্ড। দেখো তোমার যদি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী কোনো ক্রেডিট কার্ড যদি নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই নাম্বারটা, তারপরে আইডি সংখ্যা এবং কোন ডেটে ইস্যু করা হয়েছে সেই ইস্যুইং ডেটটা, সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি কোনো রকম তুমি কিষাণ ক্রেডিট কার্ড বা এই রকম ক্রেডিট কার্ডের কিছু যদি না নেওয়া থাকে, তাহলে এগুলো তোমার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট স্কিপ করে নিচে নেমে যাবে। এর পরবর্তী চলে যাচ্ছে যে এসআইআর 2026-এ যদি তোমার নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা জিজ্ঞেস করছে। যদি না হয় তাহলে তুমি এখানে নাইতে গিয়ে টিক দেবে, আর যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আর যদি এরকম কোনো কিছুই যদি তোমার কোনো সমস্যা যদি না থাকে, তাহলে তোমাদের নট অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য নয় এই অপশানে তোমাকে টিক দিয়ে দিতে হবে, যে তোমার কোনো নাম বাদও পড়েনি, ট্রাইব্যুনালের কোনো বিচারাধীনের কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি প্রযোজ্য নয়তে গিয়ে টিক দিয়ে দেবে। তো এখানে আমি এখানে যে সদস্য 1 সেটাও প্রযোজ্য নয় করেছি, এটাও প্রযোজ্য নয় করেছি, এটাও প্রযোজ্য, যে তাদের কোনো এসআইআর 2026-এ নাম বাদ যায়নি। যদি বাদ গিয়ে থাকে তাহলে এখানে জাস্ট হ্যাঁ করবে এবং মামলার বিবরণ সেটা কিন্তু লিখে দেবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছে। এর পরবর্তী হচ্ছে যে যদি তোমার পরিবারে কোনো শিশু সদস্য থাকে, যদি থাকে, তাহলে সেই শিশু সদস্যের নাম, তার শ্রেণী, সে কোন বিদ্যালয়ে পড়ে, সে সরকারি কোনো বিদ্যালয়ে না বেসরকারি না মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো যদি থাকে তাহলে কিন্তু সেটা লিখবে। এবং দেখো পরবর্তী যেটি আছে সেটা হলো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি টিকাকরণ নিয়েছো তাহলে হ্যাঁ করবে। ঠিক আছে, আর যদি টিকাকরণ নাও নি তাহলে সেক্ষেত্রে টিকাকরণ নেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে এইখানে তোমাদের নিচের দিকেই টিকটা দিয়ে দেবে। তো এটা যদি তোমাদের পরিবারে কোনো শিশু সদস্য থাকে তাদের জন্য কিন্তু এটা বলা হচ্ছে। ওকে, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। দেখো এই ব্যাপারটা বুঝে নাও। এখানে বলছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে অলরেডি কোনো সুবিধা কি পাচ্ছ, প্রকল্পের কোনো সুবিধা যদি পেয়ে থাকো তাহলে এখানে যেমন পরিবারের প্রধান সে পাচ্ছে, আমি এখানে হ্যাঁ করেছি। যদি না পেয়ে থাকে তাহলে তুমি এখানে নাইতে গিয়ে টিকটা দেবে। যদি হ্যাঁতে গিয়ে টিক দাও তাহলে প্রকল্পের নাম, যেমন দেখো যে হেড অফ ফ্যামিলি সে পিএম কিষাণ পায়। ঠিক আছে,
তাহলে আমি পিএম কিষাণটা লিখলাম। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে বলছে যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? প্রত্যাহার করতে চান মানে হচ্ছে যে তুমি কি এই পিএম কিষাণ প্রকল্প থেকে নিজেকে কুইট করতে চাও? যদি তুমি এই অপশানে যদি টিকটা দিয়ে দাও তাহলে কিন্তু কুইট হয়ে যাবে, মানে এই পিএম কিষাণ থেকে তুমি বেরিয়ে গেলে। তাহলে তোমাকে অবশ্যই এই জায়গাটা কিন্তু টিক দেয়া চলবে না, এই হ্যাঁতে গিয়ে টিকটা দেবে না, ভুল করেও দেয়া যাবে না, ঠিক আছে? যদি তুমি পিএম কিষাণ বা অন্যান্য যে প্রকল্প আগে চলছিল সেটাকে যদি কন্টিনিউ রাখতে চাও তাহলে এই হ্যাঁতে গিয়ে টিকটা দেয়া যাবে না। ওকে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে সদস্য এক। সেও দেখো, সেও পিএম কিষাণের ধরো সুবিধা সে পায়, পিএম কিষাণে সে সুবিধা পায়, ঠিক আছে? তাহলে হ্যাঁ এতে গিয়ে কিন্তু টিক দেওয়া যাবে না, এখানেই কিন্তু সদস্য এক সে প্রকল্পের সুবিধা পায়, তার জন্য এখানে হ্যাঁ এতে গিয়ে টিক দিয়ে দিলাম, ঠিক আছে? ওপরের হ্যাঁ এতে গিয়ে টিক দেওয়া যাবে, পাশের যেটা দেওয়া আছে যে প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে যান এটাতে কিন্তু টিক দেওয়া যাবে না। এরপরে সদস্য দুই, তার পুত্র, সে কোনো রকম কোনো প্রকল্পের সুবিধা পায় না, তার জন্য আমি নাইতে গিয়ে টিক দিয়েছি। তারপরে 3 নম্বর সদস্য, তাদের বৌমা, সেও কোনো প্রকল্পের সুবিধা পায় না, তাহলে আমি নাইতে গিয়ে টিক দিয়েছি। এরপরে তাদের হচ্ছে নাতি, সেও কোনো প্রকল্পের সুবিধা পায় না, তার জন্য আমি নাইতে গিয়ে টিক দিয়েছি। তো এই হয়ে গেল মেন ব্যাপার। তো এই হলো তোমাদের সম্পূর্ণ একটা ফর্ম ফিল আপ, এবং তোমাদের ঘোষণা ও সম্মতি অনুযায়ী যা যা তুমি ইনফরমেশান দিয়েছো সেটা একদম সঠিক। হ্যাঁ, তার জন্য তোমাদের সম্মতিতে গিয়ে টিকটা দিতে হবে, এবং সর্বশেষ যে স্বাক্ষরটা হবে সেটা হলো হেড অফ ফ্যামিলির, তার কিন্তু স্বাক্ষরটা হবে, মানে যে রতন দাস, যে এক্সাম্পল স্বরূপ আমি যাকে ধরেছি সেই কিন্তু স্বাক্ষরটা করবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দর করে আমি বোঝাতে পারলাম ফর্ম ফিল আপটা। তো যদি তোমরা এরকমই যদি অনলাইনে ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে তোমাদের 1 জুন থেকে, যা মোটামুটি বলা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, সেখানে 1 জুন থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমরা যদি ফর্ম ফিল আপ অনলাইন রিলেটেড যদি ফর্ম ফিল আপ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।